দুর্গল্পে আপনাকে স্বাগতম। দুর্গল্পে আজকে শুনবেন অপেক্ষা। গল্প পাঠে আমি ফারহানা আছি আপনাদের সাথে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প অপেক্ষা। গরমের দিন, রৌদ্রের উত্তাপ মাটিকে লাভা বানিয়ে দিয়েছে। আমি সেই উত্তাপে অনেকটা উদ্দেশ্যহীনের মতো বসে আছি। চায়ের কাপটা অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। দোকানি ২-৩ বার আর চোখে আমার দিকে তাকিয়েছিল। তবে সেটা কাপ রিফিলের জন্য, নাকি নির্জন টি স্টলে একজন নারীকে একা বসে থাকতে দেখে, তা ঠিক বুঝলাম না। কাঠফাটা রোদ, টিস্যুর প্যাকেটটা শেষ হয়ে গেছে। দোকানে ১০ টাকার টিস্যুর প্যাকেট আছে, তবে সেটা কেনার ইচ্ছে হলো না। মুখ ভরতেই ঘাম যেন আমার অপেক্ষার চিহ্ন। অপেক্ষা, সত্যি অনেক লম্বা অপেক্ষা। দোকানটা যাকে বলে ৩ রাস্তার মোড়ে। হাওড়ের ৩ রাস্তা মানে পৃথিবীর নির্জনতম জাংশন। চারদিকে শুধু ফসলি জমি। তাদের বুক চিরে চলে গেছে লম্বা একটা মেঠো রাস্তা। আমার দৃষ্টি এই রাস্তাটার দিকেই। আমার অপেক্ষার সমাপ্তি এই রাস্তাতেই হবে। আমি তাই তীক্ষ্ণ চোখে রাস্তাটার দিকে তাকিয়ে রইলাম। ধুলো ছাড়া আর কিচ্ছু নেই। আমার দম বন্ধ হয়ে আসছে, খুব গরম করছে। দোকানের দৃষ্টিটা অসহ্য লাগছে। সত্যিই তো, এমন ভর দুপুরে এখানে মেয়ে মানুষের কি কাজ? এক দৃষ্টিতে কতক্ষণ তাকিয়েছিলাম জানি না। আচমকা আমার চমক ভাঙল, চোখ লেগে এসেছিল। কিন্তু এখন চোখ খুলতেই চোখে জ্বলতে শুরু করলো। কপালের ঘাম চোখের ভেতর ঢুকে গেছে। এক গ্লাস ঠান্ডা পানি দরকার। দোকানে কি ফ্রিতে দিবে? মনে তো হয় না। আরে নিতু, তুই এখানে? কাপা কাপা একটা নারীর কণ্ঠ শুনে আমি পাশ ফিরলাম। দেখলাম ওকে চিনলামও। আমি নিজেকে সামলে নিলাম। হাসার চেষ্টা করব কি? এই পরিস্থিতিতে কি হাসা উচিত হবে? কেমন আছিস তুলি? আমার কণ্ঠটাও কেঁপে উঠল। ও যে আসবে আমি জানতাম। আমার কথা শুনে টুলির চোখ আবার টলমল করে উঠল। আমার পাশে বসে হাতটা ধরে ঠুকরে ঠুকরে কাঁদতে শুরু করলো। আমি সান্ত্বনা দেওয়ার জন্য কিছু বলবো কিনা ভাবছি, কিন্তু না, মনের ভেতর কোনো অনুভূতি জন্মালো না। কোনো শব্দ মুখ চিরে বের হলো না, কান্না আসলো না। অথচ কিছুক্ষণ আগে আমার কণ্ঠটাও কেঁপে উঠেছিল। কিন্তু এখন ওকে অসহ্য লাগছে। ওর ঘামে ভেজা হাতটা আমার গা গুলিয়ে দিচ্ছে। তুলিকে শান্ত করতে আরও মিনিট খানেক চলে গেল। দোকান থেকে পানি কিনে দিতেই তুলি পুরো বোতলটা খালি করে ফেলল। এই গরমে 1 বোতল পানি কোনো ব্যাপার না, কিন্তু তবুও একটু পানি থাকলে মুখটা ধুতে পারতাম, সেটাই আফসোস লাগছে। অবাক হলাম আমার মনের নিরাসক্ত ভাব দেখে। রাস্তাটার দিকে তাকালাম। ঘাম কিংবা পানির চেয়ে অপেক্ষাটাই বেশি অসহ্য লাগছে। নাকি তুলিকে? দোকানি আপাতত নিজের কৌতূহলটা দমিয়ে মোবাইলে মনোযোগ দিল। আমি এবার তুলির দিকে তাকালাম। বেশ শুকিয়ে গেছে, চোখের নিচে কালশিটে। বর্তমান অবস্থায় এমনটাই স্বাভাবিক। কবে আসলি? আজ সকালে। আমার উত্তরটা শুনে তুলির সারা শরীর যেন কাঁপিয়ে উঠল। বিড়বিড় করে জিজ্ঞেস করল, বাড়ির সবাই জানে? ঢাকা থেকে রওনা দিয়ে দিয়েছে। কিছুক্ষণ নীরবতা, দম বন্ধ করার মতো নীরবতা। তবে গরমটা বেশি লাগছে। চোখের ভেতরে আবার ঘাম নেমে পড়েছে। অগ্রাহ্য করলাম। এই কষ্টটা অতি নগণ্য। তুলির দিকে তাকালাম। মনে মনে গা গুলিয়ে গেল। ও একটুও বদলে যায়নি, ঠিক আগের মতোই আছে। আমি তোকে দেখব ভাবিনি, শান্ত কণ্ঠে বললাম। আমার কথা শুনেই তুলির সারা শরীর যেন বালুর প্রাসাদের মতো ভেঙে পড়ল।
আবার ঢুকরে ঢুকরে কাঁদতে শুরু করলো। দোকানি একবার চোখ তুলে তাকালো। তার দৃষ্টিতে বিরক্তির ভাব দেখতে পেলাম, যেন তার মোবাইল স্ক্রলিংয়ে ডিস্টার্ব করছি। আরেক কাপ চা অর্ডার দিলাম। দোকানি বিরক্তি ভরা চোখে আমার দিকে তাকালো, তারপর মোবাইলটা রেখে চা বানাতে শুরু করলো। গরমটা বাড়ছে। দুপুর 3টা নাগাদ রৌদ্রের উত্তাপ কমার কথা, আজ বাড়ছে। যেন আমার উপস্থিতি গোটা পরিবেশটাকে পরিবর্তন করে ফেলেছে। কান্না থামিয়ে তুলি বলতে লাগলো, আমি নিষেধ করেছিলাম যেতে, তবুও গেল। গত সন্ধ্যায় খেতে বসেছিল, পুঁটি মাছের তরকারি রেঁধেছিলাম, খুব পছন্দ করত। 2 লোকমা খেতেই পাশের বাসার রশিদ ভাই ডাক দেয়। 2জন কি যেন ফিসফিস করে বলে, তারপর খাবারটা শেষ না করে উঠে চলে যায়। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে কিচ্ছু বলে যায়নি, শুধু বলেছিল সকালে আসবে। কিন্তু সকালে তুলি আবার কাঁদতে শুরু করে দিয়েছে। ওর কান্না দেখে আমার ভেতরের অবশিষ্ট অনুভূতিও যেন মরে যেতে লাগলো। কেন জানি মনে হলো ওর মতো আমারও কাঁদা উচিত, কিন্তু ভেতর থেকে কান্না আসছে না, বরং গরম লাগছে। গোটা পরিবেশটা অসহ্য লাগছে। রাস্তাটার দিকে তাকালাম। অনেক দূরে বিন্দুর মতো কিছু একটা দেখা যাচ্ছে। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তুই কি কিছু জানিস? তুলি প্রশ্ন করল। না, মিথ্যা বললাম। আমি সব কিছুই জানি, কিন্তু বলার ইচ্ছে করছে না। আমিও জানি না, শুধু জানি শিহাব ভাই। আচ্ছা, উনি ওখানে কেন গিয়েছিল? কি যেন মেলা ছিল, গত রাতে বলেছিল সকালেই চলে আসবে। তুলি কি যেন বলতে গিয়েও বলল না, যেন আমাকে কিছু বলা উচিত। তুলি একটুও বদলায়নি। আমি রাস্তাটার দিকে তাকালাম। ওই বিন্দুটা আরও স্পষ্ট হচ্ছে। একটা ভ্যানের অবয়ব দেখতে পেলাম। সেটা দেখেই আমি উঠে দাঁড়ালাম। তুলিও বিষয়টা লক্ষ্য করল। দোকান থেকে বের হয়ে 3 রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম। ধুলো উড়িয়ে ভ্যানটা আসছে। আমি অনুভব করলাম আমার সারা শরীর কাঁপছে। অনুভূতিটা শূন্যতার, অনুভূতিটা ক্ষরণের। তুলি আমার কাছে এসে দাঁড়িয়েছে। ওর ঠুকরে ঠুকরে কাঁদছে। অসহ্য লাগছে। মনে হলো মেকি কান্না সব, ঠিক ওই স্কুলের ঘটনাটার মতো। আমি আর সহ্য করতে না পেরে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলাম, তুলি, ক্লাস 8-এ থাকতে রফিক স্যারের ঘড়িটা তো তুই ভেঙেছিলি। এমন পরিস্থিতিতে এই প্রশ্নে তুলি হকচকিয়ে উঠল। আমতা আমতা করে বলল, তুই কিসের কথা বলছিস? তুই ভালো করেই জানিস তুলি, তোর ওই সামান্য একটা মিথ্যার কারণে আমার কত ক্ষতি হয়েছিল তুই জানিস? তুই কিসের কথা বলছিস নিতু? তুলির রবটের মতো বিড়বিড় করে প্রশ্নের কোনো অনুশোচনা নেই। এটা দেখে মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেললাম। মানুষ এত সহজে বদলায় না। ঘড়ি ভাঙার একটা মিথ্যা অপবাদ আমার জীবনটাকেই ঘুরিয়ে দিয়েছিল। লজ্জা, অপমানে এই গ্রাম ছাড়তে হয়েছিল। কোনোদিন এই গ্রামের দিকে আর ফিরিনি। ওই ঘটনাটা তোর মনে আছে নাকি তুই ভুলে গেছিস? ঠিক আজকের মতোই। ভ্যানটা এখন স্পষ্ট দেখা যাচ্ছে। কিছু মানুষের অবয়ব দেখা যাচ্ছে। আমার দৃষ্টি ঘোলা হতে লাগলো। কিন্তু তুলির অনুশোচনাহীন দুটি চোখ দেখে মনের গভীরে 1000 বছরের লুকোনো ক্ষোভ জেগে উঠতে থাকলো। ব্যঙ্গ করে বললাম, আজ এত বছর পর কেন গ্রামে এলাম তা জিজ্ঞেস করবি না? নাকি সেটা জিজ্ঞেসের সাহস নেই তোর? ভ্যানটা খুব কাছাকাছি চলে এসেছে।
পরিচিত একটা চেহারা দেখা যাচ্ছে ভ্যানের উপর। সেই সাথে হঠাৎ বমির বেগ আসতে লাগলো। এতক্ষণ ধরে জমে থাকা ক্ষোভ, রাগ যেন শরীর থেকে বের হতে চাচ্ছে। ভ্যানটা কাছে চলে এসেছে। আমি তুলির দিকে তাকালাম। ও কাঁদছে ভ্যানের দিকে তাকিয়ে। আমি ওকে প্রশ্ন করলাম, তুলি, তোর কি সত্য স্বীকার করার সাহস আছে? বিস্ফোরিত চোখে ও আমার দিকে তাকালো। ওর সারা শরীর কাঁপছে। হয়তো অনুমান করতে পারছে কোন প্রশ্ন ওকে জিজ্ঞেস করব। আমি কিছু বলার আগেই তুলি আচমকা চিৎকার দিয়ে লাফিয়ে পড়ল আমার উপর। আমার চুল 2 হাত দিয়ে খামছে ধরে আছড়ে মারল উত্তপ্ত মাটির উপর। তীব্র ব্যথায় আমার সারা শরীর কেঁপে উঠল। হ্যাঁ, হয়তো এভাবেই, কিংবা এর চেয়ে কয়েক হাজার গুণ বেশি কষ্ট পেয়েছিল সে। গত রাতে অন্ধকারে নির্জন হাওরের বুকে। তুলি পাগলের মতো চিৎকার দিতে দিতে আমার নাকে মুখে ঘুষাতে লাগলো। ওর চোখে মুখে মানুষত্বের আর কিচ্ছু অবশিষ্ট নেই, কিছুই না। ভ্যানের লোকেরা যখন তুলিকে আলাদা করে নিয়ে গেল, তখন আমার নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। কিছুক্ষণ আগের ঘামের স্বাদের সাথে রক্তের স্বাদও মুখ ভরিয়ে দিতে লাগলো। আমি কোনো রকমে উঠে দাঁড়ালাম। ভ্যানটা আমার সামনেই। এগিয়ে গিয়ে সেটার পাশে দাঁড়ালাম। ও পাশে তুলি একটা মৃতদেহকে জড়িয়ে ধরে কাঁদছে। এ পাশে আমি একটা পরিচিত হাতকে কাফনের কাপড়ের আড়ালে দেখতে পেলাম। গরমের দিন, তীব্র গরম করছে। রক্তের স্বাদে সেই তীব্রতা মিশে যাচ্ছে। উত্তপ্ত মাটির উপরে খালি পা জেঁকে বসে গেছে। কোনো কিছুই আমাকে স্পর্শ করছে না। শুধু একটা প্রশ্নই মাথায় জেগে উঠল। তুলির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, তুলি, তোর স্বামী যে শিহাবকে খুন করলো, এই সত্যটা স্বীকার করার সাহস তোর কি আছে? তুলি একটি বারের জন্য মুখ তুলে তাকালো না। সে শুধু নিজের স্বামীর মৃতদেহটাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো।